এবার কেন 20% বাড়িয়ে প্রাক্কালিত দর করে আরো 20-21% বড়ে অর্থাৎ 41% ওভার প্রাইসিং রেটে প্রেসগুলিকে কাজ দিয়েছে এবং এনসিটিভির সিন্ডিকেট কোটি টাকার দুর্নীতি করেছে বলে অভিযোগ এসেছে, তার তদন্ত করতে হবে। পত্রিকা এসেছে 40টি মুদ্রণ প্রতিষ্ঠান সিঙ্গেল বিডার হওয়ার পরেও তাদেরকে কোনো কম্পিটিশন না করিয়ে এনসিটিভি কর্তৃপক্ষ তাদেরকে কাজ দিয়ে সরকারের বিপুল অর্থের ক্ষতি করেছে, তার সুষ্ঠু তদন্ত করতে হবে। অবিলম্বে শিক্ষা কমিশন গঠন করে যুগ উপযোগী শিক্ষানীতি এবং বাংলাদেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক ও দেশীয় মূল্যবোধের আলোকে কারিকুলাম প্রণয়ন করতে হবে। ইউনেস্কোর পরামর্শ অনুযায়ী দেশের মোট জিডিপির 6% শিক্ষা খাতে ব্যয় করতে হবে। সেই সাথে আমি আরেকটি অলিখিত দাবি উপস্থাপন করছি, সেটি হচ্ছে অবিলম্বে আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশের সকল স্কুলে যে সমস্ত শিক্ষার্থীরা এখনো বই পায়নি সেই বইগুলো পৌঁছাতে হবে, অন্যথায় আমরা এনসিটিভি ঘেরাওয়ের কর্মসূচি প্রদান করব। সকলকে আমরা ধন্যবাদ আজকের এই সংবাদ সম্মেলনে কষ্ট করে আসার জন্য। আমাদের সহযোদ্ধা এবং সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। যেহেতু একজন রিকোয়েস্ট করেছেন, আমি 1 নম্বর দাবিটি আবারও গ্রহণ করছি, সেটি হচ্ছে রাখালরাকে এনসিটিভির সকল কমিটি থেকে অপসারণ করে গণমাধ্যমে স্পষ্ট বিবৃতি দিতে হবে এবং তাকে হিরো বানিয়ে ভবিষ্যতে কোনোরূপ পুনর্বহাল করা যাবে না এবং তার মতো বিতর্কিত কাউকে এনসিটিভির পরিমার্জন বা সংস্কার কমিটিতে যুক্ত করা যাবে না। ধন্যবাদ। এখানে আমরা আরেকটি বিষয় অ্যাড করতে চাই। আপনারা জানেন কিছুদিন আগে একটি অনলাইন তৈরি একটি পোস্ট করে তার পরিপ্রেক্ষিতে পোস্টটি প্রত্যাহার করে নেওয়া হয়, জানি না পরিচালক প্রত্যাহার করছে। আমরা মনে করি পোস্টটি 70 থেকে 80% সত্যতা আছে এবং সেই প্রতিবেদকের উপরে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা এখানে উদ্বেগ প্রকাশ করছি, তাহলে সংবাদপত্রের স্বাধীনতা কই রয়েছে? কেউ যদি কারো বিপক্ষে যদি কেউ কথা বলে, সেখানে যদি মামলা হামলা করে যদি তাকে থামিয়ে দেওয়া হয়, তাহলে এটা আমার মনে হয় সংবাদপত্রের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা হবে। এই পর্যায়ে আমরা প্রশ্ন উত্তর শেষ হয়ে যাবো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। ধন্যবাদ। এখানে আমি একটু বলে রাখি, এনসিটিভির সাথে আমরা যখন বিশেষ করে আমি যখন 108 দিন পরে জেল থেকে বের হই বা হাইকোর্ট থেকে আমাদের জামিন হয়, তখন এনসিটিভি তারপর আপনাদের গণভুত্থানের পরে এনসিটিভি চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে। তারপর তাদের সাথে আমাদের একটা কমিটমেন্ট হয়। আমরা যেহেতু আমাদের দিক থেকে আমরা কারিগররা পরিবর্তিত হয়ে গেছে, সেহেতু তাদের কাছে আমাদের দাবি ছিল ভালো একটা কারিগর হবে, সুস্থ একটা কারিগর হবে, যেটা বাংলাদেশের মূল্যবোধ অনুযায়ী যায়। তারপর এনসিটিভি চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করে যে আমরা একটা ভালো একটা কারিগর প্রণয়ন করবো, আমরা মামলাটা প্রত্যাহার করে নেব আপনারা যদি আমাদের কন্ডিশনের মধ্যে আসেন। তারপরে তাদের সাথে আমাদের একটা কন্ডিশন হয় যে কোর্ট থেকে বা আমাদের ওই বিষয়গুলোতে তারা বাধাপ্রাপ্ত করবে না। তারপর কোর্টে রায় হওয়ার পরেও এনসিটিভি চেয়ারম্যান বলেছিল আমাদেরকে, মৌখিকভাবে বলেছিল যে আমাদেরকে মামলার যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ দিবে। আমরা সেটা কন্ডিশনে অ্যাপ্লাই করি না, এই কারণে আমরা চাচ্ছিলাম যে ভালো একটা কারিগর হোক বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। তারপর কোর্টে রায় পাওয়ার পরেও এনসিটিভি চেয়ারম্যান সেটা গণমাধ্যমে উপস্থাপন করেনি যে অভিভাবকদের মামলাটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি এখানে চতুরতার আশ্রয় নিয়েছে। মামলা প্রত্যাহার করে আমরা যখন ডিবি বসে যাই, ডিবির আয়ু বলে যে তোমরা এখনো কেন ধরে দিচ্ছ, তুমি কি একটা মামলা থেকে উঠলো আরেকটা মামলা থেকে তুমি কি করতে যাচ্ছ? আপনারা জানেন যে শিক্ষাক্রম আন্দোলন একদিনে না, এটা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত চলতে থাকবে। আমরা চাচ্ছি শিক্ষাক্রম নিয়ে আমরা ভবিষ্যতেও সুস্থ থাকবো। ধন্যবাদ। ভাই একটা প্রশ্নটা এদিক দিন না, আপনার আদিবাসী শব্দটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং হচ্ছে আমাদের মোবাইল করা ছিল, আমাদের কোর্টে আমাদের 3টা মোবাইল আছে এবং আমাদের যে সম্মিলিত শিক্ষা আন্দোলন ফেসবুক গ্রুপ, যে গ্রুপের মাধ্যমে সারা বাংলাদেশ আন্দোলনটা ছড়িয়েছিল, স্টেট করেছিল,